অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই দুর্নীতি। আপনি আর্মির একটা রিটায়ার্ড অফিসারের জীবনযাপন দেখেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিভাবে তারা এত আপনার শান শৌকতের জীবন পায়। বাংলাদেশে আগে যত সিএসপি, সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেত, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারতো না। পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়। কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাদ। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, দুইটাকে ফাঁসি দেন না, দুইটাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন ইউনূসের ডাকাততন্ত্রের ডাকাতগুলোকে তাদের দুর্নীতির জন্য বিচার করতে। আমরা আশা করি না প্রধানমন্ত্রী তারেক রহমান এই ডাকে সাড়া দিবেন, কিন্তু আমি তবু এই আহ্বানটাকে সাধুবাদ জানাই। এই লেকচারে আমি দেখব যে বাংলাদেশে কেন দুর্নীতি হয় এবং কি করলে দুর্নীতিটাকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। দেখুন, এটা তো বলার আর অপেক্ষা রাখে না যে বাংলাদেশে যে কোনো একটা সরকার যদি আন্তরিকভাবে দুর্নীতির বিচার করে এবং দুর্নীতি রোধের চেষ্টা করে, সেই সরকারই বাংলাদেশে জনপ্রিয়তা পাবে। এবং এত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু সরকারগুলি কল্পনাও করে না এবং কল্পনা করার চেষ্টাও করে না। এবং কেন করে না সেটা কিন্তু বুঝতে আমাদের বেশি কষ্ট হয় না। করে না এই জন্য যে এখানে যারা বিচার করবে, যাদের থাকলে বিচার করা সম্ভব, তারাই দুর্নীতিবাজ। সহজ কথা। এই জায়গা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে খুব দ্রুত, এই সম্ভাবনা কিন্তু নাই। বাংলাদেশে দুর্নীতি হয়, একেবারে বড় একটা কারণ বাংলাদেশে দুর্নীতি হওয়ার জন্য, সেটা হলো বাংলাদেশ জাতিগতভাবে 2 ভাগে বিভক্ত। একটা দেশে যেই ধরনের জাতির মধ্যে যেই ধরনের ইউনিটি থাকা দরকার, যেই ইউনিটি থাকলে বিলঙ্গিংনেসটা সবার কাছে গ্রো করে, যে ঐক্য থাকলে সবাই মনে করতে পারে যে এই দেশটা আমার, সেই ইউনিটিটাও তো আমরা তৈরি করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরকে রাষ্ট্র থেকে তাড়াতে পারিনি। পাশাপাশি তারা রাষ্ট্রে কিন্তু আমাদের সাথেই বেড়ে উঠেছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রাষ্ট্র যারা শাসন করেছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা মানুষের শরীরটাকে শাসন করেছে, জনগণের। আর মন শাসন করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, ধর্মীয় এবং তাদেরই সম্পূরক শক্তি, যেমন পাকিস্তানপন্থী সেকুলার নাস্তিকেরা। অর্থাৎ বাংলাদেশে সত্যিকারের মুক্তিযুদ্ধপন্থী কোনো বুদ্ধিজীবী শ্রেণী বাংলাদেশের মানুষের মন শাসন করতে পারেনি। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলা যায়, আমরা যদি ধরেন বাংলাদেশে যেই ব্যক্তির বই সবচেয়ে বেশি পঠিত হয়েছে সাহিত্যে, অসাহিত্যে সব জায়গায়, তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ ব্যক্তিগতভাবে হয়তো তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, বা এটা তো এই মুক্তিযুদ্ধের চেতনায় জেনুইনলি বিশ্বাস করলেও তো আসলে একটা মানুষের সেই ধরনের পরিবর্তন হয়। কিন্তু হুমায়ুন আহমেদ সাহিত্য রচনা করেছেন মিক্সড ক্লাসের জন্য। সেখানে যেইভাবে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলোকে ফুটিয়ে তুললে মুক্তিযুদ্ধ বিরোধীরা সাহিত্যটাকে পছন্দ করবে, তিনি সেইভাবে কিন্তু তাদের ফুটিয়ে তুলেছেন। এভাবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চাল আছে যেগুলো আসলে বোঝা মুশকিল। আর হুমায়ুন আহমেদ যেহেতু এখন জীবিত নেই, তাকে নিয়ে, আর তিনি যেহেতু একজন সফল সাহিত্যিক, বেশি নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু উদাহরণ হিসাবে এটা খুবই একটা উপযুক্ত উদাহরণ। যেই ব্যক্তি চাইলে মানুষের মনোজগতে, অর্থাৎ কিশোর কিশোরীদের মনোজগতে একটা চেঞ্জ আনতে পারতেন, তিনি কিন্তু একটা বিশাল ভেজালের লোক ছিলেন। অর্থাৎ আমাদের আসলে মন শাসন করার মতো মুক্তিযুদ্ধের তরফ থেকে আমরা কোনো বুদ্ধিজীবী তৈরি করতে পারিনি।
আমাদের মন শাসন করেছে আহমদ সোফা সলিমুল্লাহ, তারপরে এই ফরহাদ মজার, এবং ওয়াজ মাহফিল তো আছেই। ফলে সমাজের যে বিভক্তি সেটা রয়ে গেছে, এবং 2024 এসে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলেছে। যেই সমাজে এই ধরনের বিভক্তি থাকে সেই সমাজ থেকে দুর্নীতি দূর করা যায় না, কারণ যে ক্ষমতায় যায় সে তাড়াতাড়ি কিন্তু তার পকেট ভর্তি করতে চায় যে দুর্দিনে কাজে লাগানোর জন্য। এটা আমরা মোটামুটি সব সময় দেখেছি। দ্বিতীয় যে কারণটা আপনার দুর্নীতির জন্য কাজ করে সেটা হলো আমাদের ইসলাম ধর্মের যে এই বিশ্বাসটা আছে, এটা আবার অনেকে এখানে এসে বলবেন যে না এইটা ঠিক না। বিশ্বাস হলো কি, আপনি শুধু মুসলমান হলে, আপনার শুধু ঈমান থাকলে, আপনি যত কবিরা গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। দুইটা জিনিস, মূলত একটা জিনিস আল্লাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আর একটা জিনিস মাফ করবে না, সেটাও মাফ করবে আসলে, সেটা হলো কারো হক নষ্ট করলে। আসলে শিরক ছাড়া সবই আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা করেন। দুর্নীতি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ। আপনি যত দুর্নীতি করেন না কেন আপনার দোজকে যেতে হবে না, আপনি যদি যথাসময়ে, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লোক তো যথাসময়ে কাজটা করতে পারে। কখন? তারা ধরেন একজন সরকারি কর্মচারী 60 বছর বয়সে সে রিটায়ারমেন্টে গেল, এর মধ্যে সে শত শত কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে। এখন সে হজে যাবে, হজে গিয়ে সে আল্লাহর কাছে একেবারে পরিষ্কার মনে মাফ চেয়ে নিল, আসলো, আরো যে 20-30 বছর সে বাঁচবে, সে কিন্তু এই দুর্নীতির টাকা খাবে। কিন্তু সে যে মাপ চেয়ে ফেলছে, এতে সে মনে করে যে তার মাফ হয়ে গেল, কারণ তো ধর্মে এই বিধান আছে। যদিও এখানে এই প্রশ্নটা আছে যে ওই টাকা থেকে জীবন যাপন করলে আবার পাপটা আসবে কিনা, প্যাঁচ আছে, কিন্তু সেইটা অনুভব করে না। সে মনে করে যে মাপ পেয়ে গেল। ফলে দুর্নীতির সাথে ধর্মের একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দুর্নীতিবাজ মসজিদ মাদ্রাসা এগুলো তৈরি করে, এবং বাংলাদেশে যে এত মসজিদ মাদ্রাসা হয়েছে এটাও কিন্তু দুর্নীতি, কিন্তু এটার কারণ দেখেন, ধর্ম যেখানে মানুষকে পাপ মুক্ত করার কথা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ধর্মটাকে এমনভাবে ব্যবহার করা হয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়ী, অর্থাৎ ধর্ম ব্যবসাকে এমনভাবে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করেছি যে ধর্মটাও আমাদের দুর্নীতির একটা কারণ। অথচ ধর্মকে ব্যবহার করা যেত যে দুর্নীতির বিরোধী কারণ হিসাবে। বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ধর্ম এখানে শেল্টার দিচ্ছে। এখন এই জায়গায় আমাদের ওই ধরনের ইসলামিক স্কলার বা কাউকে যদি নিয়োগ করা যেত যে কিভাবে এই জিনিসটা সুরাহা করা যায়, তাহলে একটা ব্যবস্থা হতো। সেটা তো করা হয় নাই। আধিপত্য বিস্তার করছে যারা ওই সহজে মুক্তি দিয়ে দিচ্ছে, অর্থাৎ বলে দিচ্ছে যে আপনি খাস দিলে দোয়া করলে মাপ পেয়ে যাবেন। মুসলমানদের মধ্যে দুর্নীতির কিন্তু এটা কারণ। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এদের মধ্যে দুর্নীতির কারণ, এরা কিন্তু চরম দুর্নীতিবাজ। কারণ হলো এরা তো এই রাষ্ট্রটাকে, এরা দেখছে যে এই রাষ্ট্রে এদের কোনো স্থায়িত্ব নেই, যে কোনো সময় কিন্তু তাদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দিতে পারে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে, হিন্দু হলে ভারতে পাঠিয়ে দিতে পারে। ফলে তারাও কিন্তু আকণ্ঠ দুর্নীতি করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা যদি এই রাষ্ট্রটা সকল ধর্মের, সকল পথের, সকল বিশ্বাসের মানুষের জন্য তৈরি করতে পারতাম, ইনহেরেন্টলি আমরা একটা রাষ্ট্র পেতাম যেটাতে আমাদের দেশপ্রেমের জায়গা থাকতো। এখন তো দেশপ্রেমের জায়গাটা নাই। ভারতীয়রা এত দেশপ্রেমিক হয় কি করে? কারণ হলো তাদের রাষ্ট্রটা আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের মূল চেতনা নিয়ে কোনো দ্বিধা বিভক্তি নাই, সবার একটা বিলঙ্গিংনেস আছে। এবং পাকিস্তানিরা দেখবেন অনেক দেশপ্রেমিক। আমরা পাকিস্তানকে এত বদনাম না বুঝে করি, পাকিস্তানিদের দেশপ্রেমে কিন্তু কোনো ঘাটতি নেই। যে দেশপ্রেমটা বাংলাদেশে গড়া সম্ভব হয়নি, কারণ হলো আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের অত্যন্ত ভুল নীতিতে তাদেরকে এই দেশে থাকতে দিয়েছি, এবং তারা এত লোভী যে তারা রাষ্ট্রটা তাদের জন্য চায়। আমরা চেয়েছিলাম রাষ্ট্রটা তাদের হোক আমাদেরও হোক, তারা চায় রাষ্ট্রটা শুধু তাদের জন্য। এই হলো দুর্নীতির মূল 3টা কারণ বাংলাদেশে। আরো তো কারণ আছে। চতুর্থ কারণ যদি আপনি দেখতে চান, সেটা হলো জনসংখ্যার বিস্ফোরণ। এত মানুষ, এত অভাব, যে যেখানে সুযোগ পাচ্ছে দুর্নীতি করছে। মানুষ যদি বুঝতে পারে যে আমার জীবন এখানে নিরাপদ, তাহলে তার দুর্নীতি কমে আসবে। এর সাথে আরেকটা সহকারী কারণ হলো যে ভবিষ্যতের অনিশ্চয়তা। অসুস্থ হলে কি করবে, কে দেখবে, চিকিৎসা কিভাবে হবে, মোটা দাগে এগুলো হলো আমাদের দুর্নীতির কারণ। এখন প্রতিটা জিনিস এগুলোকে সুরাহা করা তো কঠিন। হ্যাঁ, দেশপ্রেমিক করা, মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দেশ থেকে বিনাশ করা, আর ধর্মীয় যে ইস্যুটা বললাম সেটাকে সুরাহা করা, কিংবা জনসংখ্যা কমিয়ে আনা,
এবং তার সাথে ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করা, প্রতিটা জিনিস কিন্তু অত্যন্ত কঠিন। সহজে দুর্নীতি সহনীয় আনার একটা উপায় আছে, সেটা হলো সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এই কথাটা আমাকে কে বলেছিল জানেন? এই কথাটা আমাকে বলেছিলেন বিএনপির প্রাক্তন মন্ত্রী এম কে আনোয়ার সাহেব, আল্লাহ তাকে ভেস্তবাসী করুক। 2005-6 সালে হবে, আমি তখন রোমে চাকরি করি। তো উনি কৃষিমন্ত্রী ছিলেন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মিটিংয়ে উনি 2-3 বার গিয়েছিলেন, আমি থাকতাম ওনার সাথে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, অনেক দুর্নীতি বন্ধ করা যায় না? কারণ দুর্নীতি নিয়ে আমার সবসময় মনে খসখসানি, আমি তখন অনেক ছোট, কিন্তু তবু আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম যে এই যে পাসপোর্ট অফিসে যাওয়ার 1 মাইল আগেই একজন দালাল পেয়ে বসে একটা মানুষকে, নিরীহ মানুষকে, তখন এটা ছিল, এখন কি অবস্থা জানি না। এই পাসপোর্ট অফিস থেকে, আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে 1-2 মাইল পর্যন্ত এই এই জায়গাটা শুধু পাসপোর্টের দালালে ভর্তি। সরকার যদি চায় 5 মিনিটে কি এই দালালগুলোকে বের করে দিতে পারে না, তাড়িয়ে দিতে পারে না? মানলাম বড় বড় দুর্নীতি বন্ধ করা কঠিন। উনি অবশ্য স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এটা তো সম্ভব, কেন যে হয় না, এই কথাটাও বলেছিলেন। আর এই দুর্নীতি নিয়ে ওনার সাথে অনেক কথা বলেছি 2-3 দিন। তখন তিনি একটা কথা বলেছিলেন একবার শতপ্রণোদিত হয়ে, যে দুর্নীতি বন্ধ করতে হলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ, মানে এটাই দুর্নীতি বন্ধ করার নিয়ম হলো যে সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতি বন্ধ হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হওয়া বলতে কি বোঝায়? একেবারে খাঁটি কথা, যে কয়জন মন্ত্রী আছে এরা যদি দুর্নীতিহীন হয়, সেটাই সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করা। এবং কোনো মন্ত্রণালয়ে যদি মন্ত্রী এবং সচিব দুর্নীতি না করে, সেই মন্ত্রণালয়ের দুর্নীতি হওয়া খুবই কঠিন। হ্যাঁ, 2 আনা 4 আনা এখানে সেখানে 9-6 হবে, কিন্তু দুর্নীতি হবে না। এখন বুঝতে পেরেছেন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোন জায়গায়? আমি যে সমস্যাগুলো বলেছি সেগুলো কিন্তু বাস্তব, সেগুলো সমাধান না হলে স্থায়ীভাবে দুর্নীতি বন্ধ হবে না। কিন্তু আপনি যদি মন্ত্রীগুলোকে সৎ করতে পারেন, আপনি দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনতে পারেন। এখন যদি আপনি 60-70টা মন্ত্রী নিয়োগ করেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি জানেন যে 60 জন মানুষ বাংলাদেশে দুর্নীতিমুক্ত পাওয়া যাবে না, 5 জন 10 জন সেটা তো পাওয়া সম্ভব। সে কাজটা কিন্তু আমাদের কোনো সরকার প্রধান এখন পর্যন্ত করেননি, খুবই দুর্ভাগ্যজনক। এছাড়া আসলে দুর্নীতি বন্ধ করার কোনো সহজ উপায় নাই। আপনি সাজা দিতে পারেন, কঠোর সাজা। দুর্নীতি হয়ে গেলে সাজা দেয়া এইটা আরেক কঠিন কাজ, কিন্তু তবুও দৃষ্টান্তমূলক সাজা যদি দেয়া যায়, সেইটাও কিন্তু এক ধরনের কাজ করে, যেটা আমরা এই যে ইউনূস বাহিনীর দুর্নীতির ক্ষেত্রে এখন হয়তো কার্যকর করতে পারি। সেটা কিভাবে হবে? তারেক রহমান সাহেব তো ইউনূসের সাথে সমঝোতা করে সরকারে এসছেন। আমাদের আরো দুর্ভাগ্যজনক যে ইউনূসের ডাকাততন্ত্র যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা দেখেন, এটাও বাংলাদেশে আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে স্বল্পকালীন কোনো সরকার এইভাবে দুর্নীতি করে নাই, কিন্তু 24-এ রাষ্ট্র দখল করে সবার এত সাহস হয়ে গেছে যে ওরা সব ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা দুর্নীতি করেছে, আসিফ, সজীব, নাহিদ, এক একটা পেটের চর্বি দেখেন, গাড়ি বাড়ির অবস্থা দেখেন, এবং কত ধরনের মিথ্যা কথা ওরা বলছে এক একজন এই দুর্নীতির টাকা জায়েজ করার জন্য, যে কারো কোচিং সেন্টার আছে, কেউ এটা করেছে, কেউ সুদে টাকা খাটিয়েছে। আর তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলতে হবে যে প্রধানমন্ত্রীকে? দুর্নীতি দমনের যদি আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে, তারা তো সেটা করতো, সেটা তো কোনো সরকার করে নাই। দুর্নীতি দমন কমিশনকে একটা মানে এইটা একটা শিখণ্ডী হিসাবে রেখেছে, কারো বিরুদ্ধে যদি লাগিয়ে দিতে হয় লাগিয়ে দেয়, ওরা আছে। আর ওখানে আবার ওইটা আবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন হলো সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সংগঠন। এমনকি আমাদের যে প্রেসিডেন্ট আছে এখন, এই চুপ্পুর দুর্নীতির হিসাব করেন, কত দুর্নীতি সে করেছে। এই জায়গাগুলো কিন্তু আমরা যদি দলমত নির্বিশেষে কিছু জায়গা দেখি, সেই জায়গাগুলো আসলে এইখানে দেখার বিষয়। আর্মিতে মনে করে যে আপনার আর্মি দুর্নীতি করার সুযোগ কম। আপনি আর্মির একটা রিটায়ার্ড অফিসারের জীবনযাপন দেখেন, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কিভাবে তারা এত আপনার শান শওকতের জীবন পায়। ডক্টর সাদত হোসেন মরে গেছে, এই ভদ্রলোক, সম্মান করতো সবাই, মনে করা হয় যে সে দুর্নীতি করে। তার গুলশানে বাড়ি। বাংলাদেশে আগে যত সিএসপি, সচিব টচিব ছিল, এরা সবাই গুলশানে বসবাস করে। জমি কোথায় পাইলো, কিভাবে বাড়ি পাইলো? সরকারি চাকরি করে তো যে বেতন পেত, এটা দিয়ে তো সে ওই যে কামরাঙ্গি চরে গিয়েও বাড়ি করতে পারত না। ফলে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আলাদা বিধান ব্যবস্থা থাকা দরকার দুর্নীতি দমন করতে হলে, তারা যাতে একটা ডিসেন্ট লাইফ পায়। আবার দুর্নীতি করলে যেন কঠোর সাজা হয়। আর এত সরকারি কর্মচারী হওয়ার দরকার কি বাংলাদেশে? কোনো দরকার নাই।
ডিজিটাইজেশনে দুর্নীতি বন্ধ, সেখানে আরো বেশি দুর্নীতি চালু হয়েছে। এনআইডি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা লোককে ঘুষ দিতে হয়েছে। মোটামুটি কোনো ক্ষেত্র নাই আপনার দুর্নীতি নেই। ভূমি অফিস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, প্রতিটা ক্ষেত্র, পাসপোর্ট, ভূমি, আপনি কোথায় যাবেন, সেবা খাত, সবগুলাতে দুর্নীতি। একটা আপনি লাইসেন্স করবেন, করবেন, এই দুর্নীতিগুলোর কারণ কিন্তু আবার জনসংখ্যার বিস্ফোরণ। আপনি যে ইন্টারমিডিয়েট পাস একটা ছেলেকে ওইখানে কম্পিউটারে বসিয়ে দিয়েছেন, ওর তো 10টা ভাই বোন। এই অবস্থা। যা আজকে আলোচনা করলাম মোটামুটি আমার মনে হয় বাংলাদেশের দুর্নীতির সবগুলা ক্ষেত্র আমরা কিন্তু আলোচনা করেছি। আপনার পুলিশের দুর্নীতি বুঝতে পারেন, দারোগারা হলো যে থেকে আইজিপি থেকে ধনী হয়, কাস্টমস, ইনকাম ট্যাক্স ইনহেরেন্টলি দুর্নীতিবাজ, মাদক নিয়ন্ত্রণ, যেখানে আপনি যান টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা কিন্তু কোনো সময় এই কোনো জায়গায় হাত দিতে পারিনি। তো শুরুটা কোথা থেকে হবে? শুরুটা আমার মনে হয় ওই যে এম কে আনোয়ার সাহেব যেটা বলেছিলেন সেটা হতে পারে, যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না করা। প্রধানমন্ত্রীরা 5 জনকে মন্ত্রী, 10 জনকে মন্ত্রী দেন, এতগুলো মন্ত্রী থাকার দরকার কি? আর থাকলেও 5-10 জন যারা দুর্নীতি করবে না তাদেরকে নানান দায়িত্ব দিয়ে দিন। আর কোনো মন্ত্রী দুর্নীতিতে জড়িয়ে গেলে তাকে দৃষ্টান্তমূলক সাজা দিন, ফাঁসি টাসি দিয়ে দিন। এরকম 2-4টা করলে, তারেক রহমান যদি এখন তার কোনো দুর্নীতিবাজ মন্ত্রীকে যদি ফাঁসি দেয়, দেখবেন অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, যে যেখানে দুর্নীতি করেছে, অনেক উন্নতি হয়ে যেত। একেবারে বসে বসে 2-4টা মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা, যারা শেয়ার মার্কেট ধ্বংস করে, যারা এটা ধ্বংস করে, যারা ব্যাংক লুট করে, 2টাকে ফাঁসি দেন না, 2টাকে ফাঁসি দেন। ওই যাবজ্জীবন দিলে হবে না, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় বের হয়ে চলে আসবে। ফলে চাইলে যে কোনো এই পদ্ধতিটা তো অন্তত চাইলে অ্যাপ্লাই করা যায়, যে সর্বোচ্চ পর্যায়ে অন্তত 5টা-10টা মন্ত্রী শুধু দুর্নীতিহীন হওয়া না, তাদেরকে ব্যবহার করে ওই যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রোধ করা, সেটা করেন। এটা তো অসম্ভব কিছু না, অত্যন্ত সম্ভব।